স্যামসাং বলতে আমরা শুধুমাত্র তাদের ইলেকট্রনিক্স সামগ্রীকেই বুঝি। জানি না যে বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স সামগ্রী নির্মাতা এই প্রতিষ্ঠান এমন কোনো খাত বাকি রাখেনি যেখানে তারা ব্যবসা করেনি। অন্যান্য খাতের মধ্যে উল্লেখযোগ্য জাহাজ নির্মাণ কেন্দ্র। এই কেন্দ্রের আয়তন 40 কোটি বর্গফুট, যা গড়পড়তা 204টি ফুটবল মাঠের সমান। পৃথিবীর সবচেয়ে উঁচু দালান বুর্জ আল খলিফা নির্মাণ করেছে এই স্যামসাং। কিন্তু এই স্যামসাংয়ের শুরুটা হয়েছিল একজন সাধারণ নুডলস বিক্রেতার হাত ধরে। ব্যবসায়িক চিন্তাভাবনা শুরুর সময় তার ভাবনায় ছিল মুদির দোকান গড়ে তোলা। নুডলস বিক্রেতার সেই মুদির দোকানের চিন্তা থেকে কিভাবে গড়ে উঠল আজকের এই বিশ্বব্যাপী রাজত্ব করা স্যামসাং গ্রুপ, আমাদের আজকের এই ভিডিওতে জানাবো সেই বিশেষ গল্প। গোটা বিশ্বকে তাক লাগানো স্যামসাংয়ের এই সফলতার গল্প বদলে দিতে পারে আপনার নিজের জীবনও। তাই আশা করছি ভিডিওটি অবশ্যই শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। স্যামসাং হচ্ছে দক্ষিণ কোরীয় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লি বিয়ং চল। দক্ষিণ কোরিয়ার ইউরিয়ংয়ে এক ধনাঢ্য পরিবারে 1910 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। গ্র্যাজুয়েশন শেষ করতে তাকে পাঠানো হয়েছিল টোকিওর ওয়াসেডা বিশ্ববিদ্যালয়ে। পড়া চলাকালীন তার বাবা মারা যান। তারপর পড়া শেষ না করে তিনি ফিরে আসেন। তার পরিবারের ছিল নানা রকমের ব্যবসা। তিনি ফিরে এসে এগুলোর সঙ্গে জড়িয়ে পড়েন। লি বিয়ং চল যখন দক্ষিণ কোরিয়ার ডেইক শহরে প্রথম স্যামসাং নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানটি শুরু করেন, তখন তার উদ্দেশ্য ছিল ছোটখাটো একটি মুদির ব্যবসা করা। তবে তার ব্যবসায়িক জীবন শুরু হয় পারিবারিক চালকল দিয়ে। কিন্তু তিনি বেশি দিন এই ব্যবসা চালাননি। ব্যবসায় লস করে তিনি নতুন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করালেন। 1938 সালের 1 মার্চ প্রায় $27 দিয়ে নতুন করে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলেন লি বিয়ং চল, আর প্রতিষ্ঠানের নাম দিলেন স্যামসাং ট্রেডিং কোম্পানি। 40 জন কর্মচারী এবং কয়েকটি ট্রাক নিয়ে গ্যারেজে শুরু হয় স্যামসাংয়ের যাত্রা। বর্তমানে স্যামসাং যেসব পণ্য তৈরি করে তার ধারে কাছেও ছিল না ওইসব পণ্য। এটা ছিল অনেকটা গুদাম ঘরের মতো। শহরের মধ্যে যেসব মুদি দোকান রয়েছে সেখানে তারা পণ্য পরিবহন করত। সেই সব পণ্যের মধ্যে ছিল ময়দা, শুকনো সামুদ্রিক খাবার, শুকনো মাছ, শুকনো সবজি, এছাড়াও ছিল তাদের তৈরি নুডলস। এগুলো খুব সহজেই বহন করা যেত এবং অনেকদিন ভালো থাকত। ফলে ব্যবসার জন্য এগুলো ছিল খুবই সুবিধাজনক। ধীরে ধীরে ব্যবসা এগোতে শুরু করল। লি তখন তার সমস্ত সঞ্চয় একেবারে বিনিয়োগ করে বিশাল পরিমাণে পণ্য কিনলেন, আর সেই সাথে দিলেন আকর্ষণীয় ছাড়। ফলে মানুষ তার পণ্যের প্রতি ঝুঁকল। কয়েকদিনের মধ্যেই দেখা গেল অসংখ্য ট্রাক নানা রকম মুদিদ্রব্য নিয়ে চীনের উদ্দেশ্যে যাতায়াত করছে। আর এইভাবেই শুরু হলো স্যামসাংয়ের এগিয়ে চলা। স্থানীয় নানা পণ্যের পাশাপাশি স্যামসাং তাদের নিজস্ব গৃহজাত পণ্য নুডলস বিক্রি করা শুরু করল। নুডলসগুলোর প্যাকেটের গায়ে থাকত 3টি তারাযুক্ত প্রতীক, আর এটি ছিল তৎকালীন স্যামসাংয়ের লোগো। এরপর খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত জনপ্রিয়তা পেতে লাগলো স্যামসাং। কিছুদিনের মধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে যায় এর জনপ্রিয়তা। এর মাঝে জানিয়ে দিই, স্যামসাং শব্দটি হচ্ছে কোরিয়ান। এখানে স্যাম অর্থ হচ্ছে 3 বা 3 এবং সাং অর্থ হচ্ছে স্টার বা তারা, অর্থাৎ দুয়ে মিলে এর অর্থ দাঁড়ায় 3 স্টার বা 3 তারা। এছাড়া কোরিয়ান ভাষায় স্যাম শব্দটি দিয়ে বিশাল বা শক্তিশালী বোঝানো হয়। স্থানীয় পণ্যের পাশাপাশি তারা যে নুডলস বিক্রয় করত তার প্যাকেটে দেওয়া থাকত 3 স্টারের চিহ্ন, যেটা ছিল তাদের কোম্পানির লোগো। এরপর 1945 সালে শুরু হওয়া যুদ্ধ এবং রাজনৈতিক বিশৃঙ্খলার ফলে স্যামসাংকে নানান দুর্ভোগ পোহাতে হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়ান জাপানি ঔপনিবেশিক শাসনের পতন ঘটে। এ সময় বিচক্ষণ এবং দূরদর্শী লি তার কোম্পানির সদর দপ্তর সরিয়ে খুব দ্রুত সিউলে নিয়ে আসেন। নানা পদের নানা দরকারি মানুষের সাথে সে সময় লির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ফলে নানা বিপদ এবং আসন্ন কোরিয়ান যুদ্ধের মধ্য দিয়েও তিনি স্যামসাংকে এগিয়ে নিয়ে যান। এই সময় সিউলে আক্রমণ হলে তিনি আবার তার কোম্পানির সদর দফতর সিউল থেকে উত্তর কোরিয়াতে নিয়ে যান। সেই সাথে তিনি বুসান শহরে একটি চিনির কল স্থাপন করেন। 1954 সালের দিকে চিমস্যাং ডংয়ে একটি উলের মিল স্থাপন করেন লি। সে সময় এটি ছিল দেশের মধ্যে সবচেয়ে বড় উলের মিল। 1947 সালে হিওসাং গ্রুপের প্রতিষ্ঠাতা চো হং জাই এবং লি মিলে স্যামসাং মুলসান গংসা এই নামের একটি যৌথ ব্যবসায়ী প্রতিষ্ঠান গঠন করেন। ধীরে ধীরে এটি বড় হতে থাকে এবং 1951 সালে তা স্যামসাং সিএনসি কর্পোরেশন নামকরণ করা হয়। পূর্বের নানা পণ্যের পাশাপাশি লি 1950 থেকে 1960-এর মধ্যে আবাসন, জীবন বীমা এবং টেক্সটাইল সহ প্রভৃতি ব্যবসা শুরু করেন। এভাবে কয়েক বছরের মধ্যেই যুদ্ধ শেষ হতে না হতেই লি বিশাল অঙ্কের ব্যাংক ব্যালেন্স জমিয়ে ফেলেন। তবে ব্যাংক ব্যালেন্সের পাশাপাশি তার নামে দুর্নীতির অভিযোগও জমা হতে থাকে। 1961 সালে লি টোকিও থেকে ফিরে এসে নতুন সরকারের সাথে এক লেনদেনের চুক্তি করেন। পুরনো দুর্নাম এবং দুর্নীতি বাদ দিয়ে স্যামসাং একসময় নতুন করে আবার সবকিছু শুরু করার পরিকল্পনা করে। লি সরকারের সাথে পরিকল্পনা করে এই সময় কোরিয়ার পাশাপাশি বিশ্ববাজারে তার ব্যবসাকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টায় লেগে পড়েন। 1960 সালের শেষের দিকে স্যামসাং পেট্রোকেমিক্যালের মতন নানান ভিন্ন ব্যবসা শুরু করে। বর্তমান সময়ে বিশ্বজুড়ে স্যামসাংয়ের পরিচিতি মূলত ইলেকট্রনিক্স জায়ান্ট হিসেবেই। অথচ প্রতিষ্ঠার প্রথম 3 দশকে স্যামসাং ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে তেমন কোনো বিনিয়োগই করেনি। মূলত 60-এর দশকের শেষ দিকে স্যামসাং উদ্যোগ নেয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের ব্যাপারে। নিজের হারানো সুনাম পুনরুদ্ধারে লি সে সময় মনোনিবেশ করেন।
বিশ্ববাজারে তার ব্যবসার সুনাম নতুনভাবে গড়ে তুলতে একটি চুক্তিও করেন সরকারের সঙ্গে। 1969-এর প্রথম দিকে স্যামসাং ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ নামে ইলেকট্রনিক্স সামগ্রীর নির্মাতা প্রতিষ্ঠান যুক্ত হয় স্যামসাং কর্পোরেশনের সঙ্গে। পরের বছর 1969 সালে স্যামসাং সর্বপ্রথম তাদের নিজেদের তৈরি সাদা কালো টেলিভিশন বাজারে ছাড়ে। টেলিভিশনটির আকার ছিল 12 ইঞ্চি। মূলত এই টেলিভিশন দিয়েই তাদের ইলেকট্রনিক্স দুনিয়ার হাতেখড়ি। এরপর ইলেকট্রনিক্স দুনিয়ায় নিজেদের অবস্থান ক্রমেই পাকাপোক্ত করে স্যামসাং। ইলেকট্রনিক্স পণ্যের ব্যাপক জনপ্রিয়তার আভাস পেয়ে পরের বছরগুলোতে স্যামসাং ইলেকট্রনিক্স পণ্য নির্মাণের দিকে বিশেষভাবে মনোযোগ দেয়। 1980 সালে স্যামসাং ইলেকট্রনিক্স গবেষণা এবং উন্নয়ন কাজে ব্যাপকভাবে বিনিয়োগ করতে শুরু করে। এর ফলে গড়ে ওঠে স্যামসাং ইলেকট্রনিক ডিভাইস, স্যামসাং কনিং, স্যামসাং ইলেকট্রোম্যাগনেটিক্স, স্যামসাং ইলেকট্রোমেকানিক্স, স্যামসাং সেমিকন্ডাক্টর এবং স্যামসাং টেলিকমিউনিকেশনের মতো নানান শাখা। স্যামসাং 1990 সালে একটি আন্তর্জাতিক কর্পোরেশন হয়ে ওঠা শুরু করে। 1992 সালে বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ প্রস্তুতকারক হয়ে ওঠে এই স্যামসাং। এছাড়াও বিমানের ইঞ্জিন এবং গ্যাস টারবাইন উৎপাদন শুরু করতে থাকে স্যামসাং কর্তৃপক্ষ। বর্তমানে স্যামসাং প্রায় 80টি কোম্পানি নিয়ে গঠিত। এর অধীনস্থ কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স, স্যামসাং ইলেকট্রোমেকানিক্স, স্যামসাং সিএনডি কর্পোরেশন, স্যামসাং ইঞ্জিনিয়ারিং, স্যামসাং এভারল্যান্ড, স্যামসাং মোবাইল সহ আর অনেক। 1990 সালের পর থেকে আর পেছনে কখনোই ফিরে তাকাতে হয়নি স্যামসাংকে। দ্রুত গতিতে জনপ্রিয়তা পেয়ে গেছে তাদের এই প্রতিষ্ঠানটি। গ্রাহকদেরকে একের পর এক উপহার দিয়ে গেছে চোখ ধাঁধানো সব পণ্য। বর্তমানে ইলেকট্রনিক্স পণ্যের বাজারে অন্যদের তুলনায় কোনোভাবেই পিছিয়ে নেই স্যামসাং। 2000 সালে সব ইলেকট্রনিক্স কোম্পানিকে পেছনে ফেলে শীর্ষস্থানটি দখল করে নেয় স্যামসাং। 2010 সালে ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে স্যামসাং সারা পৃথিবীতে 19তম স্থান দখল করে নেয় আর সবচেয়ে প্রশংসিত ইলেকট্রনিক্স কোম্পানির তালিকায় লাভ করে নেয় 2য় স্থান। 2012 সালের প্রথম দিকে নোকিয়াকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা হয়ে ওঠে এই স্যামসাং ইলেকট্রনিক্স। এরপর এমন কোনো খাত নেই যেখানে স্যামসাংয়ের পা পড়েনি। আমাদের দেশেও স্যামসাং খুবই জনপ্রিয়। বর্তমানে 5টি পরিবেশকের মাধ্যমে স্যামসাং তার পণ্য বিক্রি করছে। এছাড়া কিছুদিন আগে দেশে স্থাপিত হয়েছে স্যামসাংয়ের কারখানা। এর ফলে স্যামসাংয়ের কয়েক ধরনের ইলেকট্রনিক্স গৃহস্থালী সামগ্রী এখন থেকে বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন তৈরির কারখানাও স্থাপিত হয়েছে আমাদের এই বাংলাদেশে। স্যামসাং হচ্ছে দেশের প্রথম বৈশ্বিক হ্যান্ডসেট কোম্পানি যারা বাংলাদেশে মোবাইল তৈরির কারখানা স্থাপন করেছে। তবে এতে করে তাদের বেশ কিছু সীমাবদ্ধতার মধ্যেও পড়তে হয়েছে। 2016 সালের আগস্টে স্যামসাং নোট 7 বাজারে ছাড়ার পর অন্তত 25 লাখ হ্যান্ডসেট বাজার থেকে সরিয়ে নিতে হয়, যেটা স্যামসাংয়ের ইতিহাসে ছিল প্রথম। পরবর্তীতে নোট 7 আর বাজারে রাখেনি প্রতিষ্ঠানটি। তার কারণ ছিল ব্যাটারি এবং চার্জারের সমস্যা। বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছিল অনেক ব্যবহারকারী। এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ পাওয়ার পর এই ডিভাইসটি বাজার থেকে সরিয়ে নেয় স্যামসাং। এতে করে স্যামসাংকে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। স্যামসাংয়ের চেয়ারম্যান লি বিয়ং-চল বিয়ে করেছেন 2টি। 2 সংসারে তার সন্তানের সংখ্যা মোট 10 জন। তাদের মধ্যে 4 জন ছেলে এবং 6 জন মেয়ে। এদের মধ্যে স্যামসাংয়ের বর্তমান কর্ণধার লি কুন-হি। বাবার মৃত্যুর পর 1987 সালে তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তবে 2008 সালে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তবে আবার দায়িত্বে ফিরে আসেন 2010 সালে। ফোর্বস ম্যাগাজিনের করা তালিকায় বিশ্বের ক্ষমতাবান শীর্ষ 35 ব্যক্তির মধ্যে রয়েছে লি কুন-হির নাম। কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার পর 2014 সালে কোম্পানিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তারই ছেলে লি জাং-ইয়ং। বর্তমানে তিনি কোম্পানিটির অলিখিত কর্ণধার। এর আগে 1987 সালে প্রতিষ্ঠাতা লি এর মৃত্যুর পর স্যামসাংয়ের ব্যবসা 4 ভাগে ভাগ হয়ে যায়। এগুলো হলো স্যামসাং গ্রুপ, সিনচুজিয়া গ্রুপ, জিশে গ্রুপ এবং হ্যানসেল গ্রুপ। এদের মধ্যে সিনচুজিয়া মূল্যছাড়ের দোকান এবং ডিপার্টমেন্টাল স্টোর ব্যবসার সঙ্গে জড়িত। সিজে জড়িত খাদ্য, কেমিক্যালস, বিনোদন এবং সরবরাহ ব্যবসার সঙ্গে। হ্যানসেল গ্রুপ মূলত কাগজ এবং টেলিকম ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে এই পৃথক গ্রুপগুলো স্বাধীন এবং তারা স্যামসাং ইলেকট্রনিক্সের সঙ্গে সংযুক্ত নয়। 2014 সালের হিসাব অনুসারে গোটা পৃথিবীতে মোট 80টিরও বেশি দেশ জুড়ে 4,89,000-এরও বেশি কর্মচারী রয়েছে এই স্যামসাংয়ের সঙ্গে যুক্ত। গত বছর স্যামসাং প্রায় $174 বিলিয়ন মূল্যের পণ্য বিক্রয় করেছে। এতে তাদের লাভ হয়েছে প্রায় $19 বিলিয়ন। একজন কলেজ পড়ুয়া নুডলস প্রস্তুতকারক তিনি কি কখনো চিন্তা করতে পেরেছিলেন তার প্রতিষ্ঠিত কোম্পানি একদিন বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং জনপ্রিয় ব্র্যান্ডগুলোর একটিতে পরিণত হয়ে উঠবে? লি হয়তো ভাবেননি, তবে তিনি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখতেই হয়, আর সেই স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপ দিতে হয় তা জানা ছিল লি এর। লি বিয়ং-চল যদি সেদিন কলেজ না পালিয়ে নিজের স্বপ্নের পিছনে না ছুটতেন, তবে হয়তো আজকে স্যামসাংয়ের যে রূপ আমরা দেখছি তার কখনোই দেখতে পেতাম না। প্রিয় ভিউয়ার্স, আপনার হাতের মোবাইলটি কোন ব্র্যান্ডের? স্যামসাংয়ের মোবাইল আপনার কাছে কেমন লাগে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, এবং অবশ্যই এই প্রতিষ্ঠানটির সফলতা নিয়ে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন। আরও এমন সফলতার গল্প এবং জীবনের কথা জানতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।